লেখিকা তিতলি পালের স্মৃতির অন্তরালে। দিদিভাই, ও দিদিভাই, এই তত্ত্বের ট্রেগুলো কোন ঘরে রাখবো? একজন বেশ জোরেই নিচ থেকে ডাক দিল। অনেক বছর পর আজ এই বাড়িটা আলোতে সেজে উঠেছে। ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় আজ আনন্দের রেশ ছড়িয়ে পড়েছে। বিভাদেবীও ভীষণ রকম ব্যস্ত হয়ে পড়েছেন। একমাত্র ছেলের বিয়ে বলে কথা, মা হিসেবে তার তো অনেক দায়িত্ব থাকবেই। নিচে নেমে তত্ত্বের ট্রেগুলোর কাগজ দেখে একবার লিস্ট মিলিয়ে নিলেন বিভা চৌধুরী। কেউ যেন কোনোভাবে আঙুল তুলতে না পারেন বিভা চৌধুরীর দিকে। চৌধুরী বাড়িতে যেন প্রাণ ফিরে এসেছে আজ বহু বছর পর। তত্ত্বের লিস্টগুলো মিলিয়ে নিয়ে একবার বাগানের দিকে গেলেন বিভাদেবী। কাল সকালে রান্নার সব সরঞ্জাম ঠিকঠাক পৌঁছেছে কিনা একবার নিজের চোখে দেখে নিলেন। রাত্রে সবাই বরযাত্রী যাবে, ফলে কাল রাত্রের রান্না নিয়ে তেমন চাপ নেই। আর বৌভাতের সব দায়িত্ব দিয়েছেন মেলবন্ধন ক্যাটারারকে। অনিন্দই প্রথম এই মেলবন্ধন ক্যাটারারের সন্ধান দেন বিভাদেবীকে। ওর ভাগ্নির বিয়েতে এই ক্যাটারারই দায়িত্বে ছিল। বিভাদেবীও নিজে সেখানে নিমন্ত্রিত ছিলেন। স্ট্যাটারে বাটার ফিশ ফ্রাই থেকে বেবি নান, চিকেন ঝাল ফ্রেজি থেকে পোলাও, মাটন থেকে বেকড রসগোল্লা, সবই বেশ টেস্টি ও ফ্রেশ ছিল। তাই বিভাদেবী চোখ বন্ধ করেই সব দায়িত্ব ভার দিয়েছেন মেলবন্ধন ক্যাটারারকে। অনিন্দ বিভাদেবীর স্কুলের কলিগ, অবশ্য ওকে কলিগ বলা মানে নিজের কাছে নিজেকে অপরাধী করা। কলিগরা বোধহয় এমন করে না যা অনিন্দ করে বিভাদেবীর পরিবারের জন্য। মাঝে মাঝে মনে হয় অনিন্দ বোধহয় ওর কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ওরই আর এক ভাই, হয়তো নিজের ভাইয়ের থেকেও বেশি আপন ওর কাছে অনিন্দ। যখন নিজের দাদা ভাইরাও মুখ ফিরিয়ে নিয়েছে, তখন ভাইয়ের মতো ছাতা হয়ে থেকেছে অনিন্দ বিভাদেবীর পাশে। আজ স্মৃতির পাতা উল্টালে অনেক স্মৃতি ওকে যেন তাড়া করে বেড়ায়। এমন অনেক বিবর্ণ কালো রাত্রি ও হাঁসফাঁস করে কাটিয়েছে একা। রাত্রে ঘুমাতে ঘুমাতে আতঙ্কে জেগে উঠেছে বহুবার। ওর অবচেতন মনে বলেছে ও পারবে না এত কিছু একা একা সামলাতে। সবটা যেন কেমন এলোমেলো হয়ে গেছে ওর 7 বছরের সংসারেই। তারপরেই পাশে শুয়ে থাকা 5 বছরের শুভ্রর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে ওকে নিজের কোলে টেনে নিঃশব্দে চোখের জল ফেলেছে রাতের পর রাত। নিজেকে সাহস জুগিয়েছে, হেরে গেলে চলবে না, একদিন ঠিক সামনে দাঁড়াবে, মুখোশ টেনে খুলে ফেলবে ওই মানুষরূপী জানোয়ারদের রূপ। সত্যের জয় হবে, হবেই। প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে বিভা চৌধুরীর মনে। সেই আগুনে নিজেকে পুড়িয়ে তৈরি করেছে এক অন্য বিভা চৌধুরী, যে একাই 100 তার সংসারের জন্য। অনেক পুরনো সম্পর্কের সুতো ছিঁড়তেও দুবার ভাবতে বসেনি বিভাদেবী। ওই একটা ঘটনা বোধহয় স্বল্পভাষী ইমোশনাল লাজুকে বিভাকে পাল্টে ফেলেছে এক নিমেষে। দীর্ঘ 23 বছর পর এই সংসারটা একা সামলে চলেছে বিভাদেবী। একটা দীর্ঘশ্বাস ফেলে অতীতের কালো দিনগুলো চোখের সামনে থেকে মুছে ফেলতে চেষ্টা করল বিভা। সিঁড়ি দিয়ে উঠে সামনের ডান দিকের রুমটার দিকে এগিয়ে গেল। এটাই শুভ্রর ঘর। ছেলেটা বোধহয় আজও ওর ল্যাপটপ নিয়ে বসেছে। এই এক ছেলে হয়েছে কাজ আর কাজ। অফিস থেকে ফিরে এসেও মাঝে মাঝে বিভাদেবী দেখেছেন ছেলে এক মনে ল্যাপটপের কিবোর্ড আর মাউস নিয়ে কী সব করে চলে ঘন্টার পর ঘন্টা। ঠিক যেন ওর বিয়ের পরের মাসগুলোর চিত্র ফুটে ওঠে ওর চোখের সামনে। উদয়ও তো এরকমভাবেই ওই কোম্পানিটাকে দাঁড় করাতে দিনরাত এক করে ফেলতো। অফিস থেকে উদয় ফিরলে বিভা নিজের হাতে চা আর হালকা কিছু স্ন্যাক্স সোফার পাশের টেবিলটাতে গিয়ে রেখে আসতো। তারপরে রাতের রুটি তরকারি বানানোর জন্য এক ছুটে নেমে আসতে হতো ও ঘর থেকে। খুব ইচ্ছে হতো একবার উদয়ের পাশে বসে আজকের সারাদিনের ওর অফিসের গল্প শুনতে, কিন্তু সে সময় পাওয়া হতো না বিভার। রাত্রে সব কাজ সেরে নিজের ঘরে গিয়ে দেখত
বেশিরভাগ দিনই চায়ের কাপে চা সেই অবস্থাতেই পড়ে থাকতো। বিভা রেগে কটমট করে তাকালে উদয় মুখটা চুন করে বলতো, অফিসের মেলগুলো চেক করতে করতে একেবারে ভুলে গেছি বিভা। আমি চুপ করে থাকতাম, উদয় বুঝতো আমি প্রচণ্ড রেগে গেছি। একটা মানুষের এত কি কাজ থাকে যে চাটা খাওয়ার মতো সময় থাকে না? দু একবার এই বাক্য ব্যয়ও করেছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই পরে আর কিছুই বলতাম না। রেগে গেলে আমি বরাবর চুপই থাকি। এটা উদয় আমাদের বিয়ের কিছুদিন পর থেকে বুঝতে পেরেছিল। তাই আমি কোনো কথা না বলে আয়নার সামনে রাত্রের নাইট ক্রিম মাখতে শুরু করতাম। উদয় এগিয়ে এসে পিছন থেকে জড়িয়ে ধরে বলতো, বাবার স্ট্রোকের পর থেকে কোম্পানির ভিতটা নড়বড়ে হতে শুরু করেছিল। অনেক কোম্পানির সাথে ডিল নষ্ট হয়ে গেছে, কোম্পানির অনেক লস হয়েছে। বিভা, তুমি তো সব জানো। আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে আবার একটু একটু করে কোম্পানির হারিয়ে যাওয়া গৌরব ফেরানোর চেষ্টা করছি। বিভা, তুমি আমার পাশে না থাকলে আমি কিভাবে সবটা সামলাবো? বাবা অনেক ভরসা করে আমাকে এই কোম্পানির দায়িত্ব দিয়েছে। প্লিজ আমায় একটু সময় দাও। আমি জানি আমাদের বিয়ের পর থেকে তোমায় আমি একেবারে সময় দিতে পারিনি। অনেক অভিযোগ আছে তোমার আমার উপর। সব অভিযোগ আমি মিটিয়ে দেব বিভা। এখন তুমি আমায় একটু বোঝো, একটু সময় দাও। আমি কোনো কথাই বলতাম না, চুপচাপ তোমার বুকের উপর মাথা রাখতাম। তুমি আলতো হাতে চুলে বিলি কেটে দিতে, তারপরে আবার নিজের কাজে মেতে উঠতে। আমিও তখন জিওগ্রাফিতে এমএ করছি, সংসারের সব কাজ সামলে এই রাতটুকুই পড়ার সময় পেতাম। তখনও একটা বছর বাকি আমার এমএ কমপ্লিট হতে, তাই নিজের বই খাতা নিয়ে পড়তে শুরু করতাম। কোনো দিন পড়তে পড়তে টেবিলেই চোখ দুটি জুড়িয়ে আসতো, আবার কখনো নিজেকে সকালে আবিষ্কার করতাম তোমার পাশে। তুমি তখনও গভীর ঘুমে মগ্ন, এক হাত ধরে আগলে রেখেছ আমায়। আবার আর একটা নতুন দিন শুরু হতো। আকাশের কোলে রোদ উঠত, কখনো মেঘে মেঘে লুকোচুরি খেলতো গোটা আকাশ জুড়ে। তোমায় আর কখনো আমার অভিযোগগুলো শোনানো হলো না এ জীবনে। তার আগেই তুমি। মা, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? এখানে এসো। শুভ্রকে দেখে হঠাৎ করেই জং ধরা স্মৃতির পাতা ওল্টাতে শুরু করেছিল বিভা। কেন যে এত টানা পড়ে নিজের সাথে নিজের মনের সাথে লড়াই যেন আজন্মকাল ধরে করে আসছেন বিভা চৌধুরী। স্মৃতির পাতাগুলো বারংবার যেন হুটহাট করে খুলে যায়, না চাইতেও। তাদের যতই তালা বন্ধ করে রাখতে চায় বিভা, ততই যেন নিজেরাই তালা ভেঙে বেরিয়ে আসে। সেখানে বিভার একান্ত ব্যক্তিগত কিছু সুখ দুঃখ রয়েছে, যা হয়তো ও কোনো কালেই মুছে ফেলতে পারবে না চাইলেও। আজ অনেক দিন পর কেন জানি বিভাদেবীর শুকনো চোখে জলের ধারা ঝাঁপিয়ে নামতে চাইছে, যেন বর্ষার বৃষ্টির মতো আকুলভাবে ভাসিয়ে নিয়ে যেতে চাইছে বিভাকে ওর ফেলে আসা অতীতের দিনগুলোয়। উদয় আর বিভাস দুই ভাই। বিভাসের তখনও বিয়ে হয়নি। উদয়ের সাথে মাঝে মাঝে অফিসে গিয়ে কোম্পানির কাজগুলো সবে বুঝতে শুরু করেছে। উদয়দের মশলার কোম্পানি, উদয় ঠাকুরদার হাত ধরেই এই কোম্পানির যাত্রাপথ শুরু হয়েছিল। প্রথম দিকে 20 জন কাজ করত এই কোম্পানিতে। তারপরে লক্ষ্মী দেবীর আশীর্বাদে ফুলে ফেপে উঠেছিল ওদের ব্যবসা। শিবনাথ চৌধুরী প্রতিষ্ঠিত চৌধুরী স্পাইস অ্যান্ড হার্বসকে আর পিছন ফিরে তাকাতে হয়নি কোনোদিন। উদয়ের বাবাও পরে সামলেছে নিজের হাতেই কোম্পানিকে। পরে উদয়ের বাবার হঠাৎ একটা স্ট্রোক হওয়ায় পর থেকেই উদয়ের উপর যেন সব দায়ভার চেপে বসেছিল। উদয়ের বাবাও খুব ভরসার বিশ্বাস করে ছেড়ে দিয়েছিলেন উদয়কে। সমস্ত কোম্পানির দেখভাল, ভালো মন্দ সব কিছুর দায়িত্ব একাই ছেলেটা নিজের কাঁধে নিয়ে ফেলেছিল বছর 31-এই। বাবার ভরসা, বিশ্বাস আর দায়িত্বের মর্যাদা পালন করতে উদগ্রীব আর কাজের প্রতি একনিষ্ঠ ছিল উদয়। আজকাল শুভ্রের মধ্যে যেন ফিরে ফিরে পায় উদয়কে। ঠিক বাবার মতোই ওর কাজের প্রতি ডেডিকেশন। যতই হোক বাবার রক্ত বইছে শুভ্রর শরীরে। 5 বছর থেকে মায়ের কাছে মানুষ হলেও ও বাড়ির রক্ত আর বংশকে চাইলেও অস্বীকার করতে পারবে না বিভা। কাল তোর বিয়ে, আর আজ এখনো তুই এসব ল্যাপটপ নিয়ে বসে থাকবি? জন্মে শুধরাবি না, তাই না? অহনা ঠিকই বলে। আন্টি, তোমার ছেলের মতো একটা ছেলেকে আমি বলেই বিয়ে করছি। অন্য কেউ হলে এতদিনে সত্যি তোকে ছেড়ে দিত। হ্যাঁ রে,
সব দায়িত্ব মায়ের উপর চাপিয়ে দিয়ে নিজে বসে বসে অফিসের কাজ করছিস? মা, সেই ছোটবেলা থেকে ম্যাথের ভয় কাটানো থেকে শুরু করে কলেজের সব সেমিস্টারগুলোতে তুমি সব দায়িত্ব নিয়েছো ভালো রেজাল্টের। আজ আমি যেটুকু যা সব তোমার জন্য। তুমি ছিলে বলেই আমার অস্তিত্ব আছে। অনেক ঝড়ঝাপটা এসেছে, তুমি নিজেই সবটা সামলেছ। সর্বদা সর্বস্ব দিয়ে নিজে আগলেছ আমায়। তাই আজ বিয়ের সব দায়িত্ব তোমার। আমি জানি আমার মা একাই 100। আমি শুধু ওই বিয়ের পিঁড়িতে বসে যাবতীয় যা কাজ আছে করে দেব। সেটা কি বড় দায়িত্ব নয় বলছো? খুব ইয়ার্কি হচ্ছে মায়ের সাথে? হ্যাঁ রে, এত কথা তুই কবে বলতে শিখলি? যাক, অহনার সাথে মিশে তোর একটু হলে উন্নতি হয়েছে। আগে তো একেবারে গুম মেরে বসে থাকতিস নিজের ঘরে। যাক, মেয়েটা তোকে একটু হলেও বদলাতে তো পেরেছে। হ্যাঁ, এখন থেকে বৌমার দলে। ভালো ভালো। এই দিদিমণি বিভা চৌধুরীকে তার স্কুলে খুব রাগী আর গম্ভীর হিসেবেই চেনে। তাহলে অহনার সাথে তোমার এত ভাব কিভাবে হলো তার কোনো সূত্রই আমার মাথায় ঢোকে না। মেয়েটা দেখছি এখন থেকেই আমার মাকে আমার থেকে সরিয়ে নিচ্ছে। আহ শুভ্র, তুই আজকাল বিরাট হিংসুটে হয়েছিস। এসব আবার কি? মেয়েটা তার পরিবারের সবাইকে ছেড়ে এ বাড়িতে আসছে। আমার উচিত এই সংসারে যেন সে কখনো হাঁপিয়ে না ওঠে। অহনার যেন কখনো না মনে হয় সে অন্য বাড়িতে আছে। আমি অত জানি না, আমার মাকে আমি কারোর সাথে শেয়ার করব না। তুমি আমার থেকে আজকাল অহনাকে বেশি ভালোবাসো মা। শুভ্রনীল চৌধুরীর কাছে তার মা তার ম্যাজিশিয়ান, যার কাছে সব সমস্যার সমাধানের চাবিকাঠি থাকে। তার মাকে ছাড়া সে পুরো অচল। তোর ছেলে মানুষীগুলো কমবে না কোনো দিন। তুই হাতে পায়ে 28 বছর হয়েছিস বাবু, এখনো সে ছোটবেলার মতো সব কাজে মাকে থাকতে হয়। এবার নিজের দায়িত্ব নিজে নিতে শেখ। সব সময় মা থাকবে না কাছে, তখন নিজেকেই সবটা সামলাতে হবে। অহনার দায়িত্ব কিন্তু তোকে নিতে হবে। মেয়েটা সত্যি ভীষণ ভালোবাসে তোকে। আবার তুমি বাজে কথা বলা শুরু করেছো। কোথাও যাবে না তুমি। আমি তোমায় কোথাও যেতে দেব না। তুমি ছাড়া শুভ্রনীল চৌধুরী অচল। এক পাও চলার ক্ষমতা তার নেই মাকে ছাড়া। বিভাদেবীর কোলে মাথা রাখল শুভ্র। আবার স্মৃতির পাতাটা যেন নিজের চোখের সামনে ভেসে উঠল বিভার। শুভ্রের সেবার উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রি এক্সাম। প্রিপারেশন ঠিকঠাকই ছিল, বরাবরই পড়ুয়া শুভ্র। পড়াশোনার জন্য আর 5টা ছেলের মতো কখনোই কথা খরচ করতে হতো না শুভ্রকে। নিজের পড়াশোনা নিজেই করত শুভ্র। মায়ের এক হাতে সংসার সামলানো আর অন্য হাতে ওকে মানুষ করার লড়াইটা শুভ্র নিজের চোখেই দেখেছে। মুখে যতই বলুক সে ছোট থেকেই শুভ্র নিজের পড়াশোনা নিজের দায়িত্বেই করেছে। সেখানে বিভা শুধু আর 5টা অভিভাবকের মতোই গাইড করেছে শুভ্রকে। সেবার রাতে জেগে লাস্টবারের মতো চোখ বুলিয়ে নিচ্ছিল শুভ্র। রাত্রে ঘরে দরজা খুলে ওর পাশে বসতেই আমার কোলে এসে মাথা দিয়ে শুয়েছিল মিনিট 10। তারপরে বেশ শঙ্কিত গলায় বলেছিল, মা, আমি তোমার মান সম্মান রাখতে পারবো তো? তোমার শুভ্র তোমাকে দেওয়া কথা রাখতে পারবে তো? কোথাও যেন চোখের জলে রেখা দেখতে পেয়েছিল বছর 18 শুভ্রর চোখে। মায়ের চোখে ফাঁকি দেওয়া বোধ হয় কারোর সাধ্য নেই। বছর 18 শুভ্রকে বিভা সেই ছোটবেলার মতোই সাহস জুগিয়েছিল। তারপরে কিছুদিন চোখের পলকেই পেরিয়ে গেল। জয়েন্টের এক্সামের রেজাল্ট বেরোলো, ভালো র্যাঙ্ক করলো শুভ্র, আইআইটিতে চান্স পেল। তারপরে 4 বছরের জন্য ওখানেই পড়াশোনার চাপ থাকলেও মায়ের খোঁজ নিতে কখনো ভুলতো না শুভ্র। ইঞ্জিনিয়ারিং শেষ করে লাস্ট 4 বছর ধরে কলকাতার এক অফিসেই চাকরি করে শুভ্রনীল। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। শুভ্রের ফোনের রিংটোনটা বেজে উঠতেই বিভাদেবী বাস্তবের মাটিতে ফিরে এলেন। এই দেখো মা, নাম করতে করতেই তোমার আদরের বৌমার ফোন। এবার বকে বকে আমার মাথা খারাপ করে ফেলবে। মুচকি হেসে কথাগুলো বলে শুভ্র। মার খাবি বাবু, কতক্ষণ সময় দিস তুই ওকে? তোরা কথা বল, আমি আসছি। ওদের ব্যক্তিগত সময়ে কখনোই মাথা ঘামাতে পছন্দ করেন না বিভাদেবী। ইনি বোঝেন স্বামী স্ত্রীর সম্পর্কে নিজেদের মধ্যে সময় কাটানো ঠিক কতখানি প্রয়োজন। ঘর থেকে আসতে আসতে অহনার ঋণ ঋণে হাসির আওয়াজটা আবছা শুনতে পেল বিভা। ধীর পায়ে নিজের ঘরে এসে বিছানার উপর বসলেন।
রাত্রে সবার খাওয়া দাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে। চামেলি সবটা নিজেই দেখে শুনে নিয়েছে। সেই যেবার এই বাড়িটা কিনল বিভা, তখন থেকে চামেলি এ বাড়িতেই থাকে। এখন এ বাড়ির অন্যতম সদস্যই হয়ে গেছে এত বছরে। একদিনের জন্য কোথাও গেলেও চামেলির উপর পুরো দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে যেতে পারে বিভা। তাই অতিথিদের খাওয়া দাওয়া বা শোয়ার সব ব্যবস্থা চামেলি একাই সামলে নিয়েছে। আজ অবশ্য তেমন কেউ আসেনি। ও বাড়ির বৌদি আর মিতালি দিদিরাই আজ এসেছে, কাল কিছুজন আসবে। তবে খুব বেশি জন আত্মীয় নেই। কাদেরই বা নিমন্ত্রণ করবে বিভা? যাদের অসময়ে কাউকে পাশে পায়নি, যারা শুধুই সিম্প্যাথি দেখিয়ে এড়িয়ে গেছে, তাদের এই ভালো সময় বিভার আর প্রয়োজন নেই। তাই ছেলের বিয়েতে খুব নিকটবর্তী কিছু আত্মীয় আর স্কুলের কলিগদের নিয়েই রিসেপশনের আয়োজন করেছে ড্রিম রিসর্টে। সামনের দেওয়ালে টাঙানো উদয়ের ছবিটার দিকে এক পা করে এগিয়ে গেল বিভা। ছবিটায় উদয়ের হাসি মুখের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকল বিভা। তারপরে চোখের সামনে ভেসে উঠল সেই কালো অতীতের দিনগুলো। বিয়ের 3 বছর পেরিয়েছে। এখন কোম্পানির অবস্থা ঠিকঠাক। শুভ্রের তখন 7 মাস বয়স। কেবল বসতে শিখেছে। উদয়ের পরিশ্রম একনিষ্ঠার আবার ফুলে ফেপে উঠেছে চৌধুরী স্পাইস অ্যান্ড হার্বস। বিভাসের বিয়ে হয়েছে মাস 4। উদয়ের মা বাবা পছন্দ করে মৌকে নিয়ে এসেছিল এ বাড়িতে। মেয়েটাও বেশ মিলেমিশে থাকতে শুরু করেছিল। হাতে হাতে সব কাজ করে দিত। বিভা রাতের রুটিটাও মৌই বানাতো। কিন্তু আস্তে আস্তে বিভাসের মধ্যেই আমূল পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেছিল চৌধুরী পরিবার। দিন রাত উদয়ের সাথে ঝামেলা করত বিভাস। ওর মনে হতো উদয়ের বাবা সর্বস্ব উদয়কে দিয়ে দেবে, কোম্পানির কোনো অংশই হয়তো বিভাস পাবে না। একদিন অনেক রাত্রে মদ খেয়ে বাড়ি ফেরে বিভাস। আমি আর মৌ তখনও ডিনার টেবিল পরিষ্কার করতে ব্যস্ত। কোনো কথা না বলেই সোফায় বসে থাকা উদয়ের দিকে ছুটে গিয়ে কলারটা চেপে ধরল বিভাস। অকথ্য ভাষায় গালাগালি দিতে শুরু করলো। কোম্পানির সব প্রফিট তুই পাবি, আর আমি বসে বসে তোর অর্ডার শুনবো? বাবার মাথায় হাত বুলিয়ে সবটা নিজের করে নেওয়ার ধান্দা। আমি কিছু বুঝি না ভেবেছিস? কথা কাটাকাটি হতে হতে বেশ জোরালো আকার ধারণ করলো গণ্ডগোলটা। মা বাবা 9:30 মধ্যেই ডিনার সেরে ঘরে চলে যান। বাবা রাতের ওষুধটা খাবার আধ ঘন্টা পরে খেতে হয়, ফলে ওই 10টার মধ্যেই ওনারা দুজনে শুয়ে পড়েন। এত চিৎকারের আওয়াজে বাবা ঘর থেকে বেরিয়ে আসেন, মাও বাবার পিছু পিছু। আমি আর মৌ তখন দুজনকে শান্ত করতে ব্যস্ত। উদয়ের রাগটা মারাত্মক হয়ে উঠেছে ততক্ষণে। ছোট ভাই এর কথাটা প্রথম দিকে শুনে বুঝিয়ে বলার চেষ্টা করলেও পরে যখন মাত্রা ছাড়া হয়ে ওঠে, তখন উদয়েরও রাগের পারদ বেড়ে যায়। উদয়ের বাবা আসতে বিভাস উদয়ের বাবার উপরও চড়াও হয়ে ওঠে। বিভাস সবসময় আরামপ্রিয়, পার্টি, ডিস্ক এসবই ওর পছন্দের জায়গা। বাবার আর দাদার পরিশ্রমেই ওর দিন কেটেছে এতকাল, তাই ওকে কোম্পানির দায়িত্ব দেওয়া হলেও সেই দায়িত্ব পালন করতে অক্ষম। বরাবরই ওর কাজের প্রতি একরাশ বিরক্তি। এর ফলে অনেক সময় উদয়কে অনেক বিপদেও পড়তে হয়েছে। উদয়ের বাবার এমনি উত্তেজিত হওয়া বারণ। আজকাল আর কোম্পানিতেও যেতে পারেন না। বিভাসের সাথে কথা কাটাকাটি হতে হতেই বাবা উত্তেজিত হয়ে পড়েন এবং বুকে হাত দিয়ে সোফায় বসে হাঁপাতে শুরু করেন। তাড়াতাড়ি করে বাড়ির গাড়িটা বের করে বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। উদয় হসপিটালের করিডোরে পায়চারি করছে, মা কান্নায় ভেঙে পড়েছে। আমি মাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছি। কিছুক্ষণ পর ডক্টর বাইরে এসে বললেন, সরি, হি ইজ নো মোর। আসতে আসতেই মারা গেছেন উনি। চৌধুরী বাড়িতে শোকের ছায়া। উদয় একেবারে ভেঙে পড়েছে। এই সব কিছুর জন্য নিজেকেই দোষী সাব্যস্ত করতে শুরু করলো। মা ওদিকে জ্ঞান হারিয়ে ফেলেছে। আমার পাশে চুপটি করে বসে নিঃশব্দে মৌ চোখের জল ফেলছে। আমি সেদিন কাকে সামলাবো বুঝতে পারছিলাম না। একদিকে উদয় এভাবে ভেঙে পড়েছে, অন্যদিকে চৌধুরী বাড়ির সর্বময় কর্তা চোখ বুজেছে। মানুষটা বিভাকে তো কম ভালোবাসতো না। যেবার উদয় প্রথম গিয়ে ওদের বাড়িতে বিভার কথা বলেছিল, তার পরের দিনই তো বাবা ফোন করেছিল বিভাদের বাড়িতে। দেখতে এসে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, আমার তো মেয়ে নেই, আমার বাড়িতে মেয়ে হয়েই থাকবে তুমি। শুধু খেয়াল রেখো চৌধুরী বাড়ির মান সম্মান যেন নষ্ট না হয়।
তারপরে এক কুয়াশা ভেজা হিমেল সন্ধে ঠান্ডায় কাঁপতে কাঁপতে 4 হাত এক হয়ে গেছিল দু পরিবারের সম্মতিতে। না, শ্বশুরমশাই বেঁচে থাকতে কখনো ও বাড়িতে কষ্ট পেতে হয়নি বিভাকে। ধীরে ধীরে কেটে গেছে আরও 2 মাস। বাড়ির পরিবেশ তখনও থমথমে। অনেক বুঝিয়ে উদয় এখন আবার অফিস যেতে শুরু করেছে। ছেলেটা আরও বেশি চুপচাপ হয়ে গেছে, যেন আরও বেশি দায়িত্ব, আরও বেশি চাপ নিয়ে ফেলেছে নিজের মাথার উপর। বিভাসের কোনো পরিবর্তন নেই। ওর কারণেই যে বাবা অকালে চলে গেলেন, তার জন্য কোনো অনুতাপ ওর মধ্যে নেই। ক্রমশ জটিল হতে শুরু করেছিল উদয় আর বিভাসের সম্পর্ক। কোম্পানির সব দায়িত্ব এখনও উদয়ই সামলাচ্ছে। হঠাৎ একদিন বাড়ির উকিল প্রভাস কাকু এসে শুনিয়েছিলেন সেই ভয়ঙ্কর কথাটা। হ্যাঁ, সেদিন থেকেই তো আরও বেশি ঝামেলা, অশান্তি শুরু হয়েছিল চৌধুরী বাড়িতে। প্রভাস কাকু একটা ফাইল খুলে বলেছিলেন আদিত্যনাথ বাবু মারা যাওয়ার আগেই একটা উইল বানিয়ে গেছেন। চৌধুরী স্পাইস অ্যান্ড হার্বস কোম্পানির 70% ইনি বড় ছেলে উদয়ের নামে আর 30% ছোট ছেলে বিভাসের নামে করে দিয়ে গেছেন। এছাড়া কলকাতার 2টো ফ্ল্যাট 2 ছেলের নামে আর রতনপুরের বাড়ি আর জমি লিখে দিয়ে গেছেন ওনার স্ত্রীর নামে। কথাটা শোনা মাত্রই আমরা সবাই চমকে উঠেছিলাম। আমরা কেউ, এমনকি বাড়ির কাকপক্ষীও, এই উইলের ব্যাপারে কিচ্ছু জানতাম না। বিভাস সোফায় বসে রাগত স্বরে মৌয়ের দিকে তাকিয়ে বলল, খুব বলছিলেন না দাদাভাই ভীষণ ভালো মানুষ, আমার ওরকম ব্যবহার করা ওর সাথে উচিত হয়নি। এবার বুঝেছ কতটা ভালো তোমার দাদাভাই? বাবার মাথায় হাত বুলিয়ে নিজেরটা বেশ গুছিয়ে নিলি। এই নাকি তুই সবার জন্য চিন্তা করিস? দেখে নেব আমি তোকে, এই ভাগ আমি কিছুতেই ছাড়ব না। কথাটা বলে দ্রুত পায়ে হনহন করে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। গলার কাছে একটা কান্না দলা পাকিয়ে উঠছে। কেন যে আজ এত বেশি মনে পড়ছে উদয়কে। অজান্তে নিজের চোখগুলো থেকে ক্রমশ জলবিন্দু একটু একটু করে ভিজিয়ে দিচ্ছে বিভার গাল, চিবুক। খাটের তলা থেকে আলমারির চাবিটা বের করে 2 বার চাবিটা ঘুরিয়ে আলমারিটা খুলল। আলমারি খুলতেই একটা ন্যাপথলিনের ঝাঁঝালো গন্ধ এসে লাগলো নাকে। তারপরে নিজের বাঁদিকের একটা রোতে আনমনে শাড়িগুলোর উপর হাত রাখলো বিভা। কত কত পুরনো শাড়ি যত্ন করে ভাঁজ করে রেখে দিয়েছে বিভা। আর কোনোদিন এ শাড়িগুলো পরবে না জেনেও যত্ন করে রেখে দিয়েছে। এগুলোই যে স্মৃতি, এগুলোই তো উদয়ের চিহ্ন। এখন কেমন যেন শাড়িগুলোতে ওর বিয়ের পরের দিনগুলোর গন্ধ রয়ে গেছে। একটা লাল আর সোনালি রঙের কাঞ্জিভরম শাড়ির দিকে চোখ গেল। শাড়িটা টেনে বের করে অনেকদিন পর নিজের গায়ের উপর ফেললো বিভা। এই শাড়িটাই তো উপহার হিসেবে প্রথম বিবাহবার্ষিকীর দিন উদয় দিয়েছিল বিভাকে। আজ বহু বছর পর শাড়িটা গায়ে ফেলতেই উদয়ের স্পর্শ, ওর গায়ের গন্ধ যেন বারবার ছুঁয়ে দিচ্ছিল বিভাকে। চোখ দুটো বন্ধ করে এক মনে যেন উদয়কে অনুভব করছে ও। বিভার চোখের কোলে টলটল অশ্রুবিন্দু। 2-1 ফোঁটা শাড়ির ভাঁজেও স্থান পেয়েছে তারা। শাড়িগুলোর ভাঁজে আনমনে হাত বোলাতে বোলাতে হঠাৎ একটা খসখসে নীল কভারের অ্যালবাম উকি মারছে। নিজেকে ওখানেই থামিয়ে ফেলবে ভেবেছিল বিভা, কিন্তু পারল না। আপ্রাণ চেষ্টা করেও আজ বিভা নিজেকে সামলাতে পারছে না। বিছানার কাছে এসে জানলার সামনে বসল। আনমনে আকাশের দিকে চোখ চলে গেল বিভার। আজ বেশ মেঘ করে আছে। মেঘে ঢাকা রাত্রের আকাশ, মিহি কুয়াশায় ঝাপসা গোটা শহর। হালকা ঠান্ডাও করছে। এই ফেব্রুয়ারি লাস্টের দিকেও একটা আলতো হিমেল বাতাস বয়ে যায় সারা শহর জুড়ে। জানলা দিয়ে দূরে রাস্তার ল্যাম্পপোস্টের আলোগুলো দেখা যাচ্ছে। অন্ধকারে ডুবে থাকা রাতের শহরে নিঃসঙ্গ রাতবাতিগুলোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে বিভা। হ্যাঁ, ঠিক ওদেরই মতো নিঃসঙ্গ। সে কবে একজন এই গোটা পৃথিবীতে একা করে দিয়ে চলে গেছে ওকে। শুধুমাত্র শুভ্রর জন্যই এই শহরের বুকে বেঁচে থাকা। স্মৃতিটুকু আঁকড়ে ধরে কাটিয়ে দিল একা একাই 23টা বছর। মানুষটা একা ফেলে চলে গেল আমায়। অ্যালবামের প্রথম পাতাটা উল্টাতেই পাতাসহ হাতটা কেঁপে উঠল বিভা চৌধুরীর। আলতো হাতে ছবির মানুষটার উপর হাত রাখল। ফিরে ফিরে আসছে সেই বিভীষিকাময় তুমুল বৃষ্টি ভেজা সন্ধ্যা। আমি তখন সদ্য স্কুলের চাকরিটা পেয়েছি।
নিজেদের ব্যবসা ও আর্থিক দিক দিয়ে সচ্ছলতা থাকলেও উদয় কোনোদিনই আমায় দমিয়ে রাখেনি। ও মনে করত প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত, তাই আর অন্যান্য হাজবেন্ডের থেকেও আলাদাই ছিল। নিজেই চাকরির ফর্ম এনে দেওয়া, খোঁজ খবর রাখা এসব করত, ওই কোম্পানির সব কিছু সামলে। রাত্রিরে শুভ্র যখন ঘুমাতে গিয়ে বায়না করত, তখন আদর্শ স্বামীর মতো নিজেই একলা সামলাতো উদয়। আমি পাশের ঘরে তখন নোটস বানাতে, লাস্টবারের মতো সব রিভাইজ করতে ব্যস্ত থাকতাম। যখনও ঘরে ফিরতাম তখন দেখতাম বাপ ছেলে দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। একটা মুচকি হাসি খেলে যেত আমার ঠোঁটে। ভাবতাম অনেক জন্মের পুণ্য করলে এরকম একটা মানুষ পাওয়া যায়। মনে মনে ভালো লাগায় ভরে উঠত আমার। সব প্রতীক্ষার অবসানে আমার চাকরিটা হয়ে যায়। সেদিন মানুষটার আনন্দ মনে পড়লে আজও বারবার চোখে জল চলে আসে বিভার। যদিও বাড়িতে অশান্তি লেগেই থাকতো দিনরাত। বিভাস মদ খেয়ে রাত করে বাড়ি ফিরত। একদিন তো মৌয়ের গায়ে হাত অবধি তুলে ফেলল। ছেলেটা দিন দিন যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল ওদের চোখের সামনেই। অফিস গিয়ে মাঝে মধ্যে এমপ্লয়ীদের সামনে উদয়কে নানা রকম কথা শোনাতো, বিব্রত করত। দুই ভাইয়ের সম্পর্ক দিন দিন অবনতি হতে শুরু করলো। বাবার উইলের কথাটা যেন কিছুতেই মানতে নারাজ বিভাস। উদয় অনেকবার চেষ্টা করেছে বোঝানোর এই কোনো কিছুই তার দরকার নেই, শুধু বাড়ির মানুষগুলোর ভালো থাকা আর কোম্পানির গৌরব বজায় রাখাই ওর একমাত্র চাওয়া পাওয়া। কিন্তু লোভী মানুষকে মানুষ থেকে জানোয়ারে পরিণত করে। বেশ কিছু মাস তখন আর বাড়িতে সেই ঝামেলাটা ছিল না। উদয় আর কোনো কিছুতেই রিয়াক্ট না করতে শুরু করলো। যে বলতো শুধু এক কান দিয়ে শুনে নিত। আমার ভীষণ রাগ হতো, মাথার ভিতরে গরম স্রোত বয়ে যেত, কিন্তু ওই যে অশান্তির ভয়ে আর কিছু বলা হয়ে উঠত না। আসলে মেয়ে মানুষেরা সংসারের জন্য সব ত্যাগ করতে প্রস্তুত। কোনো এক অলীক শক্তির প্রভাবে বিয়ের পরে মেয়েদের যেন সব সহ্য করার ক্ষমতা হয়ে যায়। অফিসের কাজে দুদিনের জন্য ব্যাঙ্গালোর যেতে হবে উদয়কে। মাঝে মধ্যে এরকম যেতে হয় ওকে, এটা নতুন কিছু বিষয় নয়। তবে মানুষটা যে আর কখনো। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল বিভার। মাথার মধ্যে তুমুল ওলট পালট। বিকেলের মধ্যেই বাড়ি পৌঁছে যাওয়ার কথা উদয়ের। উদয়ের সাদা গোলাপ খুব প্রিয় ছিল। আমি স্কুল থেকে বাড়ি ফেরার রাস্তার উপরে সারি সারি ফুলের দোকান বসতো। হঠাৎ সেদিন কি মনে হতেই একগুচ্ছ সাদা গোলাপ ফুল নিয়ে এসেছিলাম বাড়িতে। একটা মুচকি হাসি রেখা ফুটে উঠেছিল আমার ঠোঁট জুড়ে। জানি এসেই আমায় জড়িয়ে ধরে বলবে, জানো বিভা, এই 7 বছরেও আমার তোমার প্রতি ভালোবাসা একটুও কমেনি। এখনো তোমার থেকে দূরে থাকলেই মন খারাপ করে আমার। তোমাকে ছেড়ে আমি থাকতেই পারি না। এরকম বর তুমি লাখে একটা পাবে, বুঝলে? লাস্টের কথাগুলো বেশ ভাব দেখিয়ে বলতো। আমি মুখ বেঁকিয়ে কপট রাগ দেখিয়ে বলতাম, বউকে দেখার মতো সময় তোমার আছে? আমি বলেই সংসার করছি। মুখে এসব বললেও মনে মনে সত্যি মানতাম, লাখে কেন, কোটিতে একটাই উদয় হয়, সেটা ওর, শুধুমাত্র ওর উদয়। সন্ধে 8টা বাজতে চলল। ঘড়ির দিকে বারবার তাকাচ্ছি আমি। বাইরে তুমুল বৃষ্টি নেমেছে, যেন সব ধুয়ে মুছে দেবে আজই। আর ওদিকে এতটুকু শুভ্র তখন কেবল আদো আদো গলায় অ আ বলতে শিখেছে। এই সন্ধ্যের টুকু আমি ওকে বই খাতা নিয়ে বসাই। ছেলেও বাবা অন্ত প্রাণ। আমাকে এর মধ্যে 4 বার জিজ্ঞেস করে ফেলেছে, বাবা এখনো আসছে না কেন মা? কখন আসবে? আচ্ছা, আসার সময় ওই বড় চকোলেটটা নিয়ে আসবে আজ? শুভ্রের দিকে তাকিয়ে বিরক্তির সুরে বলেছিলাম, পড়াশোনায় মন দাও বাবু। এর মধ্যে আমি 3 বার ফোন করেছি, প্রত্যেকবারই নট রিচেবল বলেছে। একটা মিনিট এবার কাটানো মুশকিল হয়ে যাচ্ছে। আমার রুমের লাগোয়া ব্যালকনিটায় গিয়ে রাস্তার দিকে 2-3 বার উকি ঝুঁকি মেরেও উদয়ের গাড়িটা দেখতে পেলাম না। এবার প্রচণ্ড রাগ হচ্ছে বিভার। আজ বাড়ি ফিরলে একটাও কথা বলবে না বিভা। চিন্তা হয় না নাকি? অদ্ভুত মানুষ। বিভাস আবার কাল ঘুরতে বেরিয়েছে ওর বন্ধুদের সাথে। হঠাৎ একটা ফোন কল আসে বিভার ফোনে, একটা আননোন নম্বর। হঠাৎ করে অজানা কারণে বুকটা কেঁপে উঠল বিভার। ফোনটা কাঁপা কাঁপা হাতে রিসিভ করলাম। তারপরে ওদিক থেকে বলছিল, আপনি বিভা চৌধুরী বলছেন?
একটা খবর দেওয়ার ছিল ম্যাডাম। একটা গাড়ি এসে উদয় চৌধুরীর গাড়িতে ধাক্কা দেয়। সরি টু সে ম্যাডাম, একেবারে স্পট ডেথ। বুকটা ধড়ফড় করে কেঁপে উঠছিল। কি প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড যন্ত্রণা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছিল আমার। চোখের সামনেটা অন্ধকার দেখছি, তখনও হসপিটাল থেকে কী সব বলে যাচ্ছে আমার কানে আর কোনো কথাই ঢুকছে না। তারপরে চোখের সামনেটা কালো হয়ে গেছিল। যখন জ্ঞান ফিরল দেখলাম শুভ্র আকুল দৃষ্টিতে টলটলো চোখে আমার দিকে তাকিয়ে আছে। চোখ খুলতেই আমাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠেছিল শুভ্র। আমিও জড়িয়ে ধরে সেদিন হাউ হাউ করে কেঁদেছিলাম। মৃত্যু কি সেটা জানতো না তখনও শুভ্র। বিভা নিজেকে শক্ত করেছিল, সামলেছিল শুভ্রর মুখের দিকে তাকিয়ে। যখন নিথর দেহটা তার পরের দিন সকালে এলো, দেখলাম গভীর ঘুমে আচ্ছন্ন উদয় সে প্রত্যেক দিনের রাতের মতোই শেষবারের মতো মানুষটাকে ছুঁয়েছিলাম আমি। চলে গিয়েছিল আমাকে এই শহরে একা, একেবারে নিঃস্ব করে চলে গিয়েছিল উদয়। আমাকে ছেড়ে থাকতে না পারা মানুষটাকে একেবারে পুরোপুরিভাবে ছেড়ে থাকার ব্যবস্থা ভগবান করে দিয়েছিল। খবর পেয়েই তার পরের দিন বিভাস ছুটে এসেছিল বেড়ানো ছেড়ে দিয়ে। এসে নিথর পড়ে থাকা দাদার দেহের উপর তুমুল জোরে কান্নাকাটি করছিল। উদয়ের দাহকার্য শেষ হয়েছে 4 দিন সেদিন। আমার 28 বছরের শরীরে স্থান পেয়েছে তখন সাদা থানের একটা কাপড়। উদয় চলে যাওয়ার পর কতদিন আমি আয়নার সামনে দাঁড়াইনি তার হিসেব নেই। আয়নার সামনে দাঁড়ালেই আমি চমকে উঠতাম। মনে হতো পিছন থেকে উদয় এসে দাঁড়িয়েছে আমার পাশে, খুব বকছে আমায় এরকম বেশভূষায় দেখে। সেদিন অনেক রাত অবধি জেগেছিলাম, পাশে শুভ্র ঘুমে কাতর। আমার চোখের জল তখনও শুকায়নি। রাত্রি হয়েছে অনেকটা। আস্তে আস্তে দরজাটা খুলে ছাদের দিকে পা বাড়ালাম, কিন্তু ছাদে গিয়ে আমি স্তম্ভিত। বিভাস ফোনে কারোর সাথে তুমুল তর্কাতর্কি করছে টাকা পয়সা নিয়ে। বলছে, হ্যাঁ কাজটা করে দিয়েছো সেটা ঠিক, আমার পথের কাটা ওই উদয় চৌধুরীকে জানে মেরে ফেলেছো, তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। তাই জন্য একেবারে 20 কোটি টাকা নেবে? একটা গাড়ির ধাক্কা দিতে এত টাকা লাগবে? এটা ঠিক নয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 15 এটাই ফাইনাল। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। এসব কি বলছে বিভাস? ক্রমশ মাথাটা টলছে। আমি পাশের দেওয়ালটা শক্ত করে ধরলাম, তারপর টলমলো পায়ে সিঁড়ি দিয়ে নিজের ঘরে এসে বিছানার উপর শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছি। আপ্রাণ চেষ্টা করেও 2 চোখের পাতা এক করতে পারিনি। মাথার মধ্যে শিরা উপশিরাগুলো লাফাচ্ছে। পরের দিন ভোর রাতে সকালেই সবার অলক্ষ্যে শুভ্রকে কোলে নিয়ে চৌধুরী বাড়ির চৌকাঠ চিরদিনের মতো পেরোলাম। যেদিন কেসটা কোর্টে উঠল ভেবেছিলাম আজ যদি আমি না জিততে পারি সারা জীবন নিজের কাছে দোষী হয়ে থেকে যাব। উদয়ের আত্মা কোনোদিনও শান্তি পাবে না। উদয় ভাববে তার বিভা তাকে দেওয়া কথা রাখতে পারল না। সবকিছু বিভাসের দিকেই ওর জিতে যাওয়ার চান্সটাই অনেক বেশি। কিন্তু ওই যে কথায় আছে না, রাখে হরি মারে কে। হঠাৎ করে কোর্টের দরজা থেকে মৌ চিৎকার করে বলল, আমি দেব বিভাস চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ। একজন ক্রিমিনাল মানুষের স্ত্রী হয়ে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তারপরেই আদালতের সামনে এসে বিভিন্ন ফোনে রেকর্ড চালু করে দেয় মৌ। তারপরে আরও একজনকে কোর্টে এনে হাজির করে মৌ। এটা বিভাসের বন্ধু, মাঝে মধ্যে চৌধুরী বাড়িতে একে দেখেছে বিভা। সে এসে বলে, সেদিন ওদের বন্ধুদের মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল না, ওরা সবাই কলকাতায় ছিল। সবশেষে সত্যের জয় হয়েছিল। আসলে সত্যের জয় সব সময় হয়, সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। বিজয়িনীর হাসিটা আমি শেষ অবধি হেসেছিলাম। মৌ এসে আমায় জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। দাদা হিসেবে যাকে মেনেছি সব সময়, যাকে রাখি বেঁধেছি, তার মৃত্যুর কারণ যে তাকে জেলে পৌঁছতে দেখতে আমার একটুও কষ্ট হবে না দিদি ভাই। ওরকম দেবতুল্য একটা মানুষের অকালে চলে যাওয়ার পিছনে যে দায়ী, তার শাস্তি হোক, কঠিন শাস্তি হোক, এটাই চাই। সেদিন ফেরার পথে আবার সাদা গোলাপ কিনে নিয়ে গেছিলাম। উদয়ের ছবির সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে নির্নিমেষে তাকিয়েছিলাম বহুক্ষণ। দীর্ঘ 6 বছর পর কেসটা জিতে গেছে তোমার বিভা। তোমায় বাঁচাতে পারিনি ঠিকই, কিন্তু তোমার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে একবারও ভাবতে বসেনি বিভা। ততদিনে সব বদলে গেছে।
এক অন্য বিভা চৌধুরীকে তখন মানুষ চিনেছে। সে চুপচাপ শান্ত লাজুক বিভা অনেক দিন আগেই হারিয়ে গেছিল, সম্পূর্ণ পাল্টে ফেলেছিল নিজেকে। আসলে একটা দিন, কিছু মুহূর্ত, কিছু সময়, কিছু কথা, কিছু স্মৃতি যথেষ্ট একটা মানুষকে পরিবর্তন করে দেওয়ার জন্য, একটা মানুষকে আগাগোড়া সমস্তভাবে পাল্টে ফেলার জন্য। সেদিন ভোর রাতে সত্যি উদয় এসেছিল, ওকে ভালোবাসতে এসেছিল। ওই তো আজও এসেছে, আমায় ডাকছে। ক্রমশ ঝাপসা হয়ে উঠছে চারিদিক, হারিয়ে যাচ্ছে উদয়, হারিয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও বলছি, উদয়! ধরফর করে উঠে বসেছে বিভা। সারা শরীর ঘেমে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। চোখটা খুলতে দেখলো সামনের দেওয়ালে টাঙানো ছবিতে উদয় হাসছে। নিজের কোলের মধ্যে সেই কালকের খসখসে অ্যালবামটা পড়ে আছে। ওটাকে বন্ধ করে সরিয়ে রাখলো বিছানার উপর। একটু একটু করে খুব ধীর গতিতে সূর্য পূর্ব দিকে তার কমলা রং ছড়িয়ে দিচ্ছে। কুয়াশা কেটে সকালে প্রথম রোদ উকি মারছে। আবার একটা নতুন দিন শুরু হচ্ছে। এভাবেই একটা একটা করে দিন ওকে কাটাতে হবে একা, ভীষণ একাকিত্বের মধ্য দিয়ে। সকাল থেকে সব নিয়ম কানুন মিটিয়ে এতক্ষণে নিজের ঘরে এসে বসল বিভা। বিয়ে মানেই একটা যুদ্ধ, সব দিকটা নিজের হাতে ম্যানেজ করা। সত্যি এখন কষ্ট হয় বিভার। সেই বছর 30-এর বিভা তো আর নেই এখন, বয়স বেড়েছে, তাই সেই দৌড়ঝাঁপ করার ক্ষমতা হারিয়েছে। নিজের বিছানায় এসে ক্লান্ত অবসন্ন শরীরটাকে এলিয়ে দিল বিভা। এপাশ ওপাশ করতেই ঘুম ভর করে এলো দু চোখে। আচ্ছন্ন তন্দ্রা কাটতেই দেখলাম শুভ্র এসে দাঁড়িয়েছে আমার বিছানার পাশে। আমি ঘুম ঘুম চোখে পাশে টেবিলে রাখা চশমাটা পরে বললাম, কি রে, কি ভুলে গেছিস আবার? তোকে তো দুপুরেই তোর পাঞ্জাবি ধুতি সব ও ঘরে দিয়ে এলাম, এ ঘরে আর কিছু নেই। শুভ্র উৎফুল্লের স্বরে বলল, আরে মাতাশ্রী, আমি কিছু ভুলিনি। সবাই যে রেডি হচ্ছে বরযাত্রী যাওয়ার জন্য, তুমি এখনো ঘুমাচ্ছ দেখে ডাকতে এলাম। রেডি হয়ে নাও ঝটপট। আমি অবাক দৃষ্টিতে কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে হেসে বললাম, ধুর, ছেলের বিয়ে মাকে দেখতে নেই, ছেলের অমঙ্গল হয়। শুভ্র অবাক হয়ে বিরক্তির স্বরে বলল, এসব বাজে নিয়ম আমি মানি না। মা ছাড়া আমি কোনো কাজ করতে পারি না। আজ আমার জীবনের এত গুরুত্বপূর্ণ একটা দিনে আমি মাকে ছাড়া বিয়ে করতে যাব? ইম্পসিবল। সেই যে গ্যাট হয়ে বসলো, আমি হাজার একটা বাহানা দেখিয়েও ওকে সরাতে পারলাম না। শেষ অবধি রেগে গিয়ে বলল, তোমার এটাই যদি ফাইনাল সিদ্ধান্ত হয় মা, তুমি শুনে রাখো, আমি তোমাকে ছাড়া কোনো মতেই বিয়ে করতে যাব না। বলে গটগট করে দরজা থেকে বেরিয়ে চলে গেল। বড্ড জেদ ছেলেটার, একেবারে বাপকা বেটা, একেবারে নাছোড়বান্দা শুভ্র। তারপরে অহনাও ফোন করে বিনীত স্বরে অনেকবার রিকোয়েস্ট করেছে, আমাকে ছাড়া নাকি ওদের বিয়ে সম্ভব নয়। ভাবুন তো, এসব কি ছেলে মানুষই? বিয়ে শুরু হয়ে গেছে অনেকক্ষণ। অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে ঘুরছে শুভ্র আর অহনা। সমস্ত ঝড় ঝাপটা সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিচ্ছে দুজনে। আমাদের ছেলেটা বড় হয়ে গেল উদয়। এখন সেই মাহেন্দ্রক্ষণ সবশেষে সিঁদুর দান পর্ব। উলুধ্বনি, শঙ্খধ্বনি ও বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুভ্রের নামের সিঁদুর অহনার সিঁথি রাঙিয়ে দিল। কিছুটা সিঁদুর এসে পড়েছে অহনার ফর্সা নাকে। নববধূর চোখে লজ্জা। কেউ যেন এক মুঠো আবির রাঙিয়ে দিয়ে গেছে অহনার গোটা মুখ জুড়ে। চেয়ারে বসে একদৃষ্টিতে তাকিয়ে আছে বিভা চৌধুরী। এ কি, অহনা নয়, যেন নিজেকে দেখছে বিভা। 21 বছরের বিভাকে। এরকম করেই তো ওদের গাঁটছড়া পড়েছিল। বিভার চোখে টলটল জলবিন্দু। চোখটা বুজে পিছন ফিরে তাকাতেই দেখে উদয় হাসছে। হ্যাঁ, ঠিকই দেখছে বিভা, ওর দিকে তাকিয়েই হাসছে উদয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।